বাজেট পেশ হবে। আমরা আজকে আলোচনা করছি কেমন বাজেট চাই। এই আলোচনাটা অন্তত না হলেও 2-3 মাস আগে হলে এইটা নিয়ে আমরা সরকারের কাছে দেন দরবার করতে পারতাম। বঙ্গবন্ধু একটা কথা বলতেন, সন্তান না কানলে মায় দুধ দেয় না। এখন সন্তান কাঁদে কখন? যখন পেটে তার ক্ষুধা লাগে। আমাদের ক্ষুধা, শ্রমিকদের ক্ষুধা কিন্তু সবসময় আছে, কিন্তু সময় উপযোগী আমরা যদি পদক্ষেপটা না দিই এটা বাস্তবায়ন হয় না। আমি দেখেছি যে বাংলাদেশে যখন রাষ্ট্রীয় শিল্প খুব রমরম অবস্থায় ছিল, শ্রমিক আন্দোলনও তখন খুব জোরে সোরে চলত, তখনই স্কপ গড়ে উঠেছিল। অথচ আদমজি যখন বন্ধ হয়ে গেল, স্কপ রিয়্যাক্ট করলো বন্ধ হয়ে যাওয়ার সপ্তাহখানেক পরে। কি রেজাল্ট পেয়েছে না পেয়েছে আপনারাই জানেন। সেজন্যই আমার মনে হয় ভবিষ্যতে এই বিষয়টাকে নিয়ে চিন্তা করতে হলে আপনাদের চিন্তা করতে হবে আরো আগে। এমন সময় করতে হবে যখন সরকারের বিভিন্ন সংস্থাগুলোর সঙ্গে এই নিয়ে দেন দরবার করা যায়, প্রস্তাব পেশ করা যায়, মিছিল করে দরকারে পার্লামেন্টের স্পিকারের কাছে যাওয়া যায়, এগুলো করা যায়। সেই সময় এটা করতে হয়। ডক্টর গোলাম মোয়াজ্জেম সাহেব অনেকগুলো ভালো কথা বলেছেন। এই ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমি একটু তার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি। সেটা হলো যে প্রত্যেকটি সরকার একটি রাজনৈতিক দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই একটি রাজনৈতিক দলেরই থাকে। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি আদর্শ আছে, একটি উদ্দেশ্য আছে, লক্ষ্যও আছে। সে আদর্শ ভিত্তিকই নির্বাচনী ইশতেহারগুলো তারা প্রণয়ন করে থাকে। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকারের পক্ষে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার মধ্যে অনেকগুলো বিষয় আছে। যে কথাগুলো মোয়াজ্জেম সাহেব বলেছেন যে আসলে শ্রমিক বাজেট করার একটি দাবি তিনি করেছেন। হ্যাঁ, শ্রমিকদের জন্য বাজেট হতে পারে। আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন সেটি হলো যে এই শ্রমিকদের বাজেট এইটা একটা সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের অধীনে না, অনেকগুলো মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত, এবং সেই মন্ত্রণালয়গুলোকে সমন্বিত কিভাবে করা যাবে। আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিতে চাই। আমি, আপনারা জানেন, সড়ক পরিবহন সেক্টরে 53 বছর রাজনীতি করি, এবং শ্রমিক আন্দোলন করতে করতে এখন মালিকরাও মনে করে আমি তাদের নেতা। সেই ব্যাপারটা পরে বলবো, যেটা আমার আসিফ ভাই বলেছেন। তো 1983 সালে এরশাদ সাহেব সড়ক দুর্ঘটনা হ্রাস করার জন্যে একটা কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটি 112টা সুপারিশ দিল। 112টা সুপারিশ কারা বাস্তবায়ন করবে? বিভিন্ন মন্ত্রণালয়। সমন্বিত কে করবে তার কোনো দিক নির্দেশনা ছিল না, যে কারণে আতুর ঘরেই তার মৃত্যু ঘটল। আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আনোয়ার হোসেনকে দিয়ে আরেকটা কমিটি করা হলো 2011 সালে। তিনিও 89টি প্রস্তাবনা দিলেন।
সেই প্রস্তাবনাগুলো কিন্তু আতুর ঘরে মৃত্যু ঘটল। কেন? কে করবে? এরপরে 2019 সালে তখন আমাকে কনভেনার করে একটা কমিটি করা হলো। আমি মাত্র 1 মাসের মধ্যে একটা সুপারিশ, এই ধরনের কোনো রিপোর্ট 1 মাসে দিতে পারে কেউ আমি জানি না। আমি 1 মাসের মধ্যেই কিন্তু একটা 111 দফা সুপারিশ, যেটা এখন একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। কেন? এই যে 111 দফা সুপারিশ কিন্তু 111 দফা না, এটার ভিত্তি যে বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি সেটি হলো 7টি বিষয়। এই 7টি বিষয়কে বিশ্লেষণ করে আমরা 111 সুপারিশ আমরা দিয়েছি। সেই 7টির মধ্যে আমি ব্যাখ্যা করব না। 7টির মধ্যে আপনার যেমন সচেতনতা, তারপরে যানবাহন নির্মাণের ত্রুটি, রাস্তা নির্মাণের ত্রুটি, তারপরে আপনার দক্ষতা সৃষ্টি, সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো নিয়ে 7টি বিষয়ের উপরে ভিত্তি করে আমরা 111 দফা সুপারিশ দিলাম। এই 111 দফা সুপারিশ বাস্তবায়ন কে করবে? যেটা ডক্টর মোয়াজ্জেম সাহেব বলেছেন যে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থাৎ 6টা মন্ত্রণালয় এইগুলোকে বাস্তবায়ন করবেন। এখন আপনি বলেন 6টা মন্ত্রণালয়কে কে কোঅর্ডিনেট করবে? কারণ একটা অথরিটি থাকতে হবে, যেই অথরিটি এই 6টা মন্ত্রণালয়কে ডাকবে, সেখানে আলোচনা করবে, কাজ দেবে, কাজ বুঝে নেবে। আমি যে কাজটি করে দিয়েছি এখানে এই 111 দফা সুপারিশের মধ্যে, সেটি হলো যে একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে। যেই টাস্ক ফোর্সের কাজ কী কী হবে সেগুলো আবার বলে দিলাম, এবং তাই করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে টাস্ক ফোর্স গঠন করা হলো। সেই টাস্ক ফোর্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানা কাজে থাকেন, সবসময় হয়তো তারা মূল কাজটা করতে পারে না। এখন আমি আবার কয়েকদিন আগে আমি আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে বলেছি, আপনি একটা দরকার হলে ভিন্ন অথরিটি করার ব্যবস্থা করেন, এটাকে কার্যকর করতে হবে। যাই হোক, ওইটাও যেটা করেছে, আপনারা জানেন যে এই যে ঢাকা শহরে যে হেলমেট ছাড়া এখন মোটরসাইকেল চলে না, এইটা থিওরিতে দেওয়া হয়েছিল নো হেলমেট নো ফুয়েল। এখন আমরা এটাকে নিয়ে যাচ্ছি শহর, মানে ঢাকা শহরের বাইরেও নো হেলমেট নো ফুয়েল। এই থিওরিতে এখন আমরা, কারণ অ্যাক্সিডেন্ট এখন সবচেয়ে বেশি করে আপনার মোটরসাইকেল, 40% অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেলে। এইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে নিয়ন্ত্রণ বন্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করতে হলে যা করতে হবে সেটা আমরা ব্যবস্থা এখানে করেছি। আমি এই জন্যই কথাটা উল্লেখ করলাম যে এইখানে আমরা যেটাই করি না কেন, এই কাজগুলোকে সমন্বয়, মানে এটাকে মনিটরিং করার জন্য সমন্বিত যে কাজটা করা, সেটা হলো মূল। সুতরাং এইখানে আমাদের কিন্তু প্রস্তাবনাগুলোর মধ্যে নিয়ে আসা দরকার যে আমাদের এই শ্রমিকদের এই সমস্যাগুলোকে সমাধানের জন্য কিভাবে আমরা একটা অথরিটি, আমরা কাজ, সরকারের অথরিটি কাজ করবে, সেই ব্যাপারে একটা প্রস্তাবনা আমার মনে হয় নিয়ে আসা দরকার। আপনারা এখানে ন্যূনতম মজুরির কথাও বলেছেন। আমার যতদূর মনে পড়ে 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে তার 3-4 বছরের মাথায় এসে তিনি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করেছিলেন।
মালিকরা সেটা মামলা দিয়ে হাইকোর্ট থেকে স্টে অর্ডার করে রাখছে। জাতীয় ন্যূনতম মজুরি, আমরা তো বিভিন্ন সেক্টর যেটা বলেছেন 44টা সেক্টর আছে আমাদের, সেখানে ভিন্ন ভিন্ন মজুরি বোর্ড আছে, মজুরি নির্ধারণ করে, কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি। সুতরাং আমি যেমন গত 3-4 দিন আগে যে শ্রম মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মিটিং গেল, সেখানেও কিন্তু আমি বিষয়টা বলেছি যে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার ব্যবস্থা করতে হবে। তা না হলে যে আমরা নির্ধারণ করলাম একজন কুলি মজুর, একজন ইট ভাঙার মহিলা, তার মজুরি কত হবে? এখানে মালিক সমিতির লোকজন আছেন, ওনারা আমার কথায় মাঝে মাঝে আহত হন। কেন? এই যে ট্রেড ইউনিয়ন করার রাইট দেওয়ার জন্য ওনাদের কাছে যখন বারবার বিভিন্ন সময় বলতাম, ওনারা আমার উপর নাখোশ হতেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও আমি এই কথাটা বলেছি, তখন আমার উপর খুব নাখোশ হয়েছে। 2013 সালে যখন ব্যাপকভাবে গার্মেন্ট জ্বালাও পোড়াও ভাঙচুর হচ্ছে, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে বললেন যে আপনাকে এই দায়িত্ব দিচ্ছি, আপনি এটাকে নিয়ন্ত্রণ কীভাবে করবেন করেন। মালিক সমিতি তারাও যথেষ্ট সহযোগিতা করলেন। শ্রমিক এখানে অনেকে আছেন এখানে উপস্থিত, যারা সেই আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম। সেই আন্দোলনে চলাকালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দুটি মতামত দিয়েছিলাম। একটি হলো যে আপনাকে একটা গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করতে হবে। তখন তো 1662, তখন বোধ হয় 3,000 টাকা বোধ হয়। আমি বললাম যে একটা গ্রহণযোগ্য মজুরি আপনি দেন, আর একটা কাজ করতে হবে, শ্রম আইনে আমার অধিকার আছে ট্রেড ইউনিয়ন করার, কিন্তু মালিকরা সুযোগ দিচ্ছে না। এরপরেই বোধ হয় আরও অনেক, এখন তো অনেক ইউনিয়ন রেজিস্ট্রেশন হয়েছে। ওনাদের মালিকদের অজুহাতটা ছিল যে ট্রেড ইউনিয়নে হলে সমস্যার সৃষ্টি হয়, এবং ট্রেড ইউনিয়ন নেতারা নাকি সেই গার্মেন্টস বন্ধ করে, এই করে সেই করে। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি, ওনাদের ঝুট ব্যবসা আর হলো ওনাদের এই শ্রমিকদের শায়েস্তা করার জন্য কিছু মাস্তান পালা, এই বিষয়টা কিন্তু মালিকরা করত, এখনও করে, এখনও যে করে না তা না, এখনও সংখ্যা কমে আসছে বলে আমার কাছে মনে হয়। এগুলো যদি ওনারা বন্ধ করতে পারে, তাহলে শ্রমিকদের সঙ্গে যে সুসম্পর্কটা যদি গড়ে তুলতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা তাদের জন্য আরও ভালো হবে। কারণ তাদের যে আশঙ্কা, সেই আশঙ্কা হলো শ্রমিকরা এই ক্ষতি করে, ইন্ডাস্ট্রি ক্ষতি করে, নেতারা ক্ষতি করে, এই সমস্ত কথা। কিছু সমস্যা তো আছেই, আমি সেটাকে অস্বীকার করছি না। তবে এটাও বাস্তব যে ট্রেড ইউনিয়ন, প্রকৃতপক্ষে যারা ট্রেড ইউনিয়নিস্ট, তারা কিন্তু কখনোই শিল্পের ক্ষতি করে না। যদি এটা কেউ ধারণা করে থাকেন, আমি বলবো শিল্পকে রক্ষার জন্য ট্রেড ইউনিয়নের নেতারাও কাজ করে থাকে। যে কারণে আইনের একটা বিধানও আছে, যে সেটা হলো আপনার কি কমিটি যাবে, এটা ওই যে মালিক শ্রমিকদের, হ্যাঁ কমিটি করার ইয়ে আছে, সেটা হলো পার্টিসিপেটরি কমিটি একটা করার বিধান আছে। আমার মনে হয় সব জায়গায় করেনও না। সেই পার্টিসিপেটরি কমিটির বিষয়ে বলা আছে পরিষ্কারভাবে যে শ্রমিক মালিক যৌথভাবে এই ইন্ডাস্ট্রিকে কিভাবে সারভাইভ করা যাবে, আরও কীভাবে তাদের আরও কার্যকর করা যাবে, সেই ব্যাপারে বিধান বলা আছে। কিন্তু মালিকরা কিন্তু সেটাও সবাই করে না, তা না, আছে কোনো জায়গায় করে না। হ্যাঁ, আমি বলছি তো সব জায়গায় নাই। এই জায়গায় যদি করতে পারে, তাহলে দেখা যাবে যে তাদের জন্য এটা কিন্তু খুব সাপোর্টিং হবে।
এই বিষয়টাকে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তাদের করা উচিত। আরেকটি বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সেটি হলো এটা আমি নির্দ্বিধায় স্বীকার করতে চাই, হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমতও করতে পারেন। দিনে দিনে কিন্তু শ্রমিক নেতৃত্ব আগের চাইতে সচেতন এবং তারা তাদের মধ্যে মানে আমি বলবো আইনগত দিক থেকে তারা আরও মানে অ্যাওয়ার হচ্ছে, সচেতন হচ্ছে, আমি পরিপক্ক হচ্ছে। কেন বলবো? কারণ একদিনে কিন্তু গড়ে ওঠে না। একদিনে কিন্তু কোনো বিষয়ে আপনি একজনের কাছে আশা করবেন না সে বিরাট কিছু আপনাকে কন্ট্রিবিউট করবে। কন্ট্রিবিউশনের দিকটা হলো দীর্ঘদিন। আমি শাহজাহান খান আজকে এখানে আসছি যে একদিনের ফসল না, তো আজকে দীর্ঘদিনের ফসল। আমরা এখানে অনেকে আছেন যারা দীর্ঘদিন যাবৎ শ্রমিক আন্দোলন করে। তো সেই জন্যই আমি যেটা মনে করি যে আমাদের এই শ্রমিকদের উপরে আস্থা রাখা মালিকদের উচিত। তবে আমি এই ক্ষেত্রে তো বলে রাখি যে প্রশ্নটা আসছে যে এখানে বলা হয়েছে শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। কোনটা সত্য? কোনটা সত্য? শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে? আমি তো বিকশিত হয় তার অভ্যন্তরে দুটি বিপরীত সত্তা, যারা সার্বক্ষণিক কিন্তু বিরোধ করে চলেছে। এবং সেটারই সিনথেসিসটা হলো যে একটা কি বলা যায়, একটা সুন্দর জিনিস সেখানে সৃষ্টি হয়। এখানে শ্রমিক মালিক, আমি যদি বলি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, মালিক বলবে শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আসলে কোনোটা এককভাবে সত্য নয়। এককভাবে সত্য হলো এই যে আমাদের দুটি সত্তাকেই কিন্তু রক্ষা করার দায়িত্ব মূলত প্রথমত মালিকদের, দ্বিতীয়ত আমাদের শ্রমিক। কারণ এই সত্তা দুটিকে নিয়েই কিন্তু আজকে শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা শিল্পই কিন্তু এই দুটি সত্তাকে রক্ষা করেই চলতে হবে। যেমন এখানে অনেকে বলতেছিলেন যে ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএর, সে বলতেছিল যে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, এই শিল্প বন্ধ হয়ে যাবে, এই কথাটা কিন্তু আমি মালিকদেরও মিটিংয়ে বলেছি কয়েকবার। কোন শিল্পগুলো বন্ধ হয়েছে? কেন বন্ধ হয়েছে? যেই শিল্প মালিক তারা শিল্প পরিচালনার ক্ষেত্রে তারা স্বচ্ছতা রক্ষা করে না, যেই শিল্পের মালিক ব্যাংক থেকে লোন নিয়ে এই টাকাটা অন্য জায়গায় খাটায়, তারপরে সে এখানে শিল্পে কিছু কিছু বিনিয়োগ করে, এবং তার যে দক্ষতা, যেমন শ্রমিকের দক্ষতা সৃষ্টি করার জন্য আজকে আমরা কিন্তু এই যে একটু সকলে অবগতির জন্য বলে রাখি, আমরা গত মিটিংয়ে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, সেটি হলো যে মালিকদেরকে অ্যাওয়ার করার জন্য প্রোগ্রাম নিতে হবে। এটা শুনতে একটু আশ্চর্য লাগে, শ্রমিকদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন সেমিনার করে থাকি, আমরা এবারে নিচ্ছি মালিকদের অ্যাওয়ার করার জন্য সেমিনার করতে হবে। কেন? কারণ সব মালিক কিন্তু সমান না। সকল মালিকের সব ইন্ডাস্ট্রিতে কি গোলমাল হয়েছে? বিগত দিনে সব ইন্ডাস্ট্রিতে গোলমাল হয় নাই। কেন হয় নাই? অনেক কারণ আছে। তো এখন প্রশ্নটা হলো, তাহলে সেই মালিকদেরকে যদি আপনি অ্যাওয়ার করতে পারেন, তাহলে আজকের যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু হবে না বলে আমি মনে করি। সুতরাং এইখানে আমাদের মালিক সমিতির আরও দু একজন থাকলে অবশ্যই ভালো হতো। সেটা আমি মনে করি যে এই মালিকদের মধ্যেও কিন্তু মানে অন্তত সচেতনতা সৃষ্টির বিষয়টা গুরুত্ব দিতে হবে।
এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটি হলো একটি নীতিমালা প্রশ্ন আসছে। তারপরে শিল্প এবং শিল্প মালিক শ্রমিকদের মধ্যে যাদের মধ্যে আরও সুসম্পর্ক রক্ষা করার প্রশ্ন আসছে। এই বিষয়গুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আমারও যারা নেতা ছিলেন, অনেক বড় বড় নেতা ছিলেন, আগেই বলেছি যে স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রীয় মালিকানা শিল্প প্রতিষ্ঠানগুলো খুব সবল শক্তিশালী ছিল। ঠিক একইভাবে কিন্তু শ্রমিক আন্দোলনটাও কিন্তু শক্তিশালী হয়ে গড়ে উঠেছিল। অনেক শ্রমিক নেতা যারা এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু মন্ত্রী বা এমপি থেকে চলে যাওয়ার পরে তারা কিন্তু আর শ্রমিক রাজনীতি ফিরে আসে নাই। আমি বোধহয় একমাত্র ব্যক্তি যিনি অন্তত মন্ত্রী থাকার পরে আবার যখন মন্ত্রী থাকলাম না, মন্ত্রী থাকা অবস্থায় শ্রমিকদের পক্ষে কথা বলেছি। এই কথা বলতে গিয়ে আমার সাংবাদিক বন্ধুদের অনেক সমালোচনার শিকার হয়েছি। আবার যখন মন্ত্রী নাই বলে যে আবার শ্রমিক আন্দোলন ছেড়ে দিয়েছি, তা না। এইটা কিন্তু একটা বিরল ঘটনা। আমাদের জাফর ভাই, কাজী জাফর আহমেদ, সে বিরাট শ্রমিক নেতা ছিলেন। মোস্তফা জামান হায়দার, সিরাজউদ্দিন হোসেন খান, তারপরে ছিল আব্দুল মান্নান, তারপরে এরা মন্ত্রী ছিলেন। আমি এই পরিবহন সেক্টর যার কাছে শিখেছি, দেওয়ান সিরাজুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সাধারণ প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। উনি এমপি হওয়ার পরে, এমপি যখন থাকলেন না, তারপর আর কিন্তু শ্রমিক আন্দোলনে আসেন। আমি বুঝলাম না কেন এটা হয়। এইটা আমাকে আমাকে টক শোতে একদিন জিজ্ঞেস করেছিল একজনে, আপনি কি মন্ত্রী হিসাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন না শ্রমিক নেতা হিসাবে? আমি বলেছিলাম যে আমি শ্রমিক নেতা হিসেবেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ শ্রমিকদের জন্য অনেক কিছু করার আছে। আমি মন্ত্রী হয়েছি বলেই আমার রাজনীতি এখানেই শেষ করে দিলাম শ্রমিক আন্দোলন, তা না। জীবনের ছাত্র রাজনীতির পর থেকে ৭২ সালে শ্রমিক আন্দোলন ঢুকছি এবং আমৃত্যু এই শ্রমিক আন্দোলনের সঙ্গে থাকতে হবে। এটাই হলো আমি কন্ট্রিবিউশন কিছু করতে পারবো বলে মনে করি, যে এটা এখনও আমি করে যাচ্ছি। যে এই গার্মেন্টস অবশ্য বেশি দিন না, ১৫-১৬ বছর বা ১৭ বছর, কিন্তু পরিবহন সেক্টর শুধু না, আমার এলাকাতে বহু আগে ইন্ডাস্ট্রি ছিল, জুট মিল ছিল, টেক্সটাইল মিল ছিল, এগুলো অনেক ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। তখন সব সেক্টরে কিন্তু আমি আন্দোলন করেছি। সেই জন্যই কথাটা বললাম, যারা শ্রমিক আন্দোলন করেন তাদেরও দায়িত্ব হলো যে তারা যেন অন্তত পক্ষে শ্রমিকদের দিকটাকে বিবেচনায় নিয়ে আসেন। তো এখানে যে বিষয়গুলো আসছে, রেশনের কথা, আবাসনের কথা, স্বাস্থ্য, হসপিটাল, ডরমেটরি ইত্যাদি, আমি নিজে অবাক হই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি টাঙ্গাইলে ডরমেটরি করার জন্য ঘোষণা দিয়েছিলেন এবং 2টা ডরমেটরি করার শুরু হয়েছিল। আমার মনে হয় হাতেম ভাই, আপনার ডরমেটরি একটা বোধ হয় নারায়ণগঞ্জে একটা ডরমেটরি বন্দরে হয়েছে, বাট যে এটা আসলে ইফেক্টিভ হয়। আমি যে ডরমেটরি শুধু সরকার করবে কেন, মালিকদের জন্য সুযোগ দিয়েছিল যে তাদেরকে মাত্র বোধহয় 2% ইন্টারেস্টে 2% ইন্টারেস্টে তাদেরকে ডরমেটরি করার টাকা নেওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু ওখানে এমন কিছু শর্ত ছিল, যেই শর্ত পূরণ করে মালিকদের, আমি জানি না শর্তটা অবশ্য, বরবাদ হয়ে যেত এই টাকা না। আজকে সরকারের পাশাপাশি আপনারাও বিজিএমইএ এই কাজটা করতে পারে। আমরা তখন বলেছিলাম যে এটা এই শর্তগুলি চেঞ্জ। এবং দেখেন ডরমেটরি কোথায় করলো, বন্দরে, যেটা বললো
আরেকটা ডরমেটরি হয়েছে আপনার পাহাড়ি এলাকায়, কোথায় কোন রাঙামাটি বা কোথাও, এবং এটা নিয়ে প্রশ্ন আসছে এটা কেন এখানে হয়েছে। যারা এই সাইটগুলো সিলেকশন করলেন কেন করলেন, কি উদ্দেশ্য নিয়ে করলেন ডরমেটরি? ডরমেটরি হওয়ার কথা হলো আশুলিয়া, গাজীপুর, শ্রমিক এলাকা, হ্যাঁ ফতুল্লা, নারায়ণগঞ্জ, বিভিন্ন জায়গায় যেখানে শ্রমিক এলাকা সেখানে আমি ডরমেটরি গিয়া করছে কোথায়, সেই পাহাড়ি এলাকায়। আর বন্দর তো নিজস্ব টাকায়, আমি যখন মন্ত্রী তখনই সেখানে তাদের আবাসনের ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত ছিল। সেটা তো সরকারের থেকে, কারণ বন্দরে হাজার হাজার কোটি টাকা এফডিআর। আমি যখন ঢুকি তখন ছিল 3,500 কোটি টাকা এফডিআর, আমি যখন আসি তখন 14,500 কোটি টাকা এফডিআর। তো এইটা সে বন্দর তো নিজস্ব টাকাই সব করে, ওইখানে তো এটা দরকার ছিল না। ও নারায়ণগঞ্জ নদীর উপর আচ্ছা, ও যেখানে শ্রমিক নাই নদীর উপরে নিয়ে মানে এই যে বিষয়গুলো, আমার মনে হয় সরকারি সিদ্ধান্ত কিন্তু এইসব ক্ষেত্রে আমার মনে হয় অনেক ক্ষেত্রে যে যেটা কে যেন বললেন আমলাদের উপরে, আমলাদের প্রাধান্য থাকায় কিন্তু অনেক ক্ষেত্রে সরকারের বহু ভালো ভালো সিদ্ধান্ত যেটা নস্যাৎ হয়ে যায়। সেজন্য আমি আর কথা বাড়াবো না, আমার তো 1 মিনিটে শেষ করতে বসেন, আপনাকে ধন্যবাদ দিতে হবে না। আমি যেখানে যাই হাতেম বাড়ি পাই এবং উনি অনেক কথা বলে থাকেন। আপনারা যে প্রস্তাব বলেছেন, এমনিতেই আমি শ্রমিকদের পক্ষে পার্লামেন্টে কথা বলি এবং আপনাদের এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি আগামী আমার বক্তব্যে আমি তুলে দেব। তবে কতটুকু কার্যকর হবে জানি না, কার্যকর করতে হলে সবসময় আসেও না। এবং এখানে আরেকটা কথা আসছে যে প্রধানমন্ত্রী বলার পরেও অনেক কিছু কার্যকর হয় না। কেন হয় না? কারণ আমলাতান্ত্রিক জটিলতাই হলো এখানে একটা মূল সমস্যা। তো সুতরাং আমরা চাই ভালো জিনিস হতে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান জানাবো, আমরা সকলেই মিলে, যে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যে আপনি নিজে বলেছিলেন রেশনিং ব্যবস্থা বা তাকে একটা কার্ড ন্যূনতম মূল্যে আপনার অন্তত একটা কার্ড ইস্যু করবেন, যেটা ইস্যু করলে আমার মনে হয় শ্রমিকদের জন্য এটা, বিশেষ করে আবাসনটার উপর আমি গুরুত্ব দিচ্ছি এই জন্য, যখনই মজুরি বৃদ্ধি পায় তখনই কিন্তু ভাড়া বাড়ে। যে টাকাটা শ্রমিকদের মজুরি দিলেন আপনারা মালিকরা, সেটা নিয়ে যায় ভাড়ায়। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমি তুলে ধরবো আল্লাহর মতে। আমি আপনাদের আর কথা বাড়াতে চাই না, অনেক আলোচনা হয়েছে এবং আমিও অনেক কথা বলেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যখন আপনাদের দেখা হবে তখন আরও কথা বলা যাবে। আমি আমার এই কথাগুলো বলেই আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শেষ করি।